আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, শাকিলস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা আজকে অনেক ভালো হয়েছে। তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমার হয়েছে যে যেহেতু ইংলিশ পরীক্ষার আগে আমাদের 2 দিন ছুটি রয়েছে, শুক্র এবং শনিবার, তাই এখন আমরা আসলে কোন টপিকটুকু পড়ব এবং কিভাবে পড়ব, পড়াটা কীভাবে পড়লে শোনা যাবে এই অল্প সময়ের মধ্যে, বা প্রপার একটা প্ল্যান দরকার আমাদের যে কখন কোন টপিকটুকু পড়বো। আমরা যদি এটা ভালো করে প্ল্যান করতে পারি তাহলে দেখা যাবে যে এই সময়টাকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারবো। অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্ট যেটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমার মনে হয়েছে যেহেতু এখন 2 দিন ছুটি আছে, শুক্র শনিবার, অতএব তোমাদের এই সময়টাতে যেটা করা উচিত সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে যে টপিকগুলো সহজ রয়েছে তুমি আজ বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যা থেকে আজ রাত অবধি এই টপিকগুলো পড়ে নিতে পারো। তাহলে হবে কি, তোমার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য শুধুমাত্র যেহেতু একদিন সময় পাবা, এই সময়টা তুমি যদি ইংলিশ সেকেন্ড পেপার কিছুটা আগায় রাখো তাহলে তোমার সোমবারের আগে অর্থাৎ সোমবার প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যাবে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। তো এরই ধারাবাহিকতায় আমার মনে হয়েছে যে আজকে তোমার এই টপিকগুলো পড়াটা সহজ হবে। যেরকম টেক কোশ্চেন পড়তে পারো, 2 নম্বর যে টপিকটা রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব পড়তে পারো। 3 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, টেক কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্ব। আরেকটা যেটা পড়তে পারো সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন, এই টপিকটা পড়তে পারো। এটা মোটামুটি হচ্ছে সহজ একটা বিষয়। তো এই 3টাই কি শুধু পড়বা আর সময় বেঁচে গেলে আর পড়বো না, বিষয়টা কিন্তু এমন বলি নাই। তাহলে এই 3টা আমি হয়তো এখানে দেখাতে পারবো, যদি সময় থাকে তাহলে আরও দেখাবো ইনশাল্লাহ। তবে এই 3টা টপিকের যে জায়গায় কনফিউশন আছে অর্থাৎ এখানকার কনফিউজিং এরিয়াগুলা আমরা ক্লিয়ার করব এবং আমরা এখানকার ইজি প্রিপারেশনটা নিয়ে থাকবো। অর্থাৎ আজকের ক্লাসের নাম হবে কনফিউশন ক্লিয়ারেন্স অ্যান্ড ইজি প্রিপারেশন। দ্যাট মিনস আমরা এই টপিকগুলোর কনফিউজিং এরিয়াগুলোকে ক্লিয়ার করব এবং এখানে প্রস্তুতিকে কীভাবে সহজভাবে নেওয়া যায় আমি সেই বিষয়ে একটু কথা বলবো। দেখো, আমরা প্রথমে যদি যাই টেক কোশ্চেন বিষয়টা তো আমাদের মোটামুটি সবার জানা। আমি একটা এক্সাম্পল দিয়ে সামনের দিকে আগে যাব। দেখো, যদি একটা এক্সাম্পল দেই যে রাজু ইজ অ্যান অনেস্ট বয়, একটা সেন্টেন্স, এটা টেক কোশ্চেন কীভাবে গঠন করবো, এখানকার হেল্পিং ভার্বটাকে ব্যবহার করব, সংক্ষেপে নট দিব এবং যে সাবজেক্ট রয়েছে এর প্রোনাউন বসাবো। এখন প্রোনাউন কখন ব্যবহার করব, যদি এখানে সাবজেক্ট হিসেবে নাউন থাকে তখনই প্রোনাউন বসবে, যদি এখানে প্রোনাউন থাকে তাহলে কিন্তু আমরা প্রোনাউনই ব্যবহার করব। আর এই নাউন থাকলে অর্থাৎ নাউন থাকলে কখন কোন প্রোনাউনটাকে ব্যবহার করব, যদি নামটা পুরুষের নাম বোঝায় তাহলে আমরা হি ব্যবহার করব, মহিলার নাম হলে সি ব্যবহার করব। এরপরে যদি স্ত্রী আর পুরুষের তফাৎ না বোঝা যায় সেটা কেমন, যে মনে করো গাছ বলা হলো, পাখি বলা হলো, মাছ বলা হলো, এগুলাকে আসলে বোঝা যায় যে স্ত্রী নাকি পুরুষ, অবশ্যই বোঝা যায় না। এই সকল ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে কাকে ব্যবহার করব, ইট ব্যবহার করব। আর যদি স্ত্রী পুরুষের তফাৎ না বোঝা যায় বা স্ত্রী পুরুষের তফাৎ বোঝা যায়, তারপরে যদি সাবজেক্টটা প্লুরাল থাকে, যেরকম 2টা ডিফারেন্স একটু খেয়াল করো, ট্রি এটা সিঙ্গুলার, এর ক্ষেত্রে ইট, বাট যখন ট্রিজ থাকবে এটা কি প্লুরাল হলে এখানে কি বসে যাবে, অবশ্যই সাবজেক্ট হিসেবে প্রোনাউন দিয়ে বসে যাবে। তাহলে অবশ্যই প্রোনাউনের জায়গায় এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং শেষে এই প্রশ্নবোধক চিহ্নটা, এটা যদি না দাও তাহলে অবশ্যই কিন্তু মার্ক করা যাবে। অতএব কী করবা, এই প্রশ্নবোধক চিহ্নটাকে তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে এটা গেল। এখন এই যে ইজেন্ট আমরা নট ব্যবহার করলাম, নটটা যোগ করব কখন আর কখন এই নটটাকে যোগ করব না। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নট যোগ করব সংক্ষেপে, এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব, অবশ্যই নট যোগ করতে পারবো না। তাহলে এটা ছিল মূল বিষয়। এখন আমরা যদি সামনের দিকে মুভ করি, এখানকার কনফিউজিং এরিয়াগুলো আসলে কোথায় আমরা সেটা একটু খেয়াল করব। অর্থাৎ যে সকল জায়গায় আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং যে সকল জায়গাগুলো আমাদের ক্লিয়ার থাকলে এটাতে খুব সহজভাবে প্রস্তুতি নেওয়া যাবে। এটা একটা সহজ টপিক। এখন আমাদের কনফিউজিং এরিয়াগুলো দেখা দরকার। কনফিউজিং এরিয়া কোনটা, যেরকম দেখো এই যে লিটল এবং ফিউ, এই 2টা ওয়ার্ড, আর একটা রয়েছে হচ্ছে এ লিটল এবং এ ফিউ, এটা আমরা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করব। অবশ্যই তোমাদের এখানে জানা থাকতে হবে যে লিটল এবং ফিউ এই 2টা ওয়ার্ড যখন সেন্টেন্সে থাকে তখন নেগেটিভ অর্থ প্রকাশ করে, এটা মাথায় রাখবো। বাট এ লিটল এ ফিউ এই 2টা যখন থাকে তখন পজিটিভ বা অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে। পজিটিভ বলতে পারো বা অ্যাফার্মেটিভ বলতে পারো, যেটা বলো কি না তোমার ইচ্ছা।
আচ্ছা, পজিটিভ অর্থ প্রকাশ করে। তাহলে যখন লিটল অথবা ফিউ থাকবে এই ক্ষেত্রে আমরা যে ট্যাগ কোশ্চেন গঠন করব আমরা অবশ্যই অ্যাফার্মেটিভ ট্যাগ গঠন করব। তার মানে যে হেল্পিং ভার্ব থাকবে তার সাথে নট ব্যবহার করতে পারবো না। আর যখন এটা থাকবে এ লিটল এ ফিউ থাকবে তখন এটা অ্যাফার্মেটিভ নির্দেশ করবে আমাদেরকে হেল্পিং ভার্বের সাথে সংক্ষেপে কী করতে হবে, নট ব্যবহার করতে হবে। তাহলে এটা দুটো এক্সাম্পল দিয়ে আমি সামনের দিকে যদি আগাই একটু ভালো করে খেয়াল করো, তাহলে সেটা কি করতে হবে, আমরা এটা করতে পারি। দেখো যে দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য পট। তাহলে এই যে লিটল আছে এখানে যেহেতু এ নাই এই কারণে এটা অ্যাফার্মেটিভ ট্যাগ গঠন হবে। তার মানে ইজ বসবে হেল্পিং ভার্ব, আর সাবজেক্টের জায়গায় দেয়ার থাকলে তোমরা জানো ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউন হিসেবে এখানে আমরা দেয়ারকেই বসাই, সাবজেক্ট হিসেবে দেয়ারকেই বসিয়ে দিই, এবং তারপরে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দেওয়ার কথা কোনোভাবে ভোলা যাবে না, এটা কনফিউজিং রে। আর একটা এক্সাম্পল যদি দিই, মনে করি এখানে যদি এরকম থাকতো যে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য পট, তখন কি করতাম, এই যে ইজ আছে এটা ব্যবহার করতাম এবং এর সাথে নট ব্যবহার করতাম, ইজেন্ট দেয়ার এটা ব্যবহার করতাম। বুঝতে পেরেছ? তাহলে যে বিষয়টা খেয়াল করার, আসলে এ লিটল থাকলে অ্যাফার্মেটিভ তখন নেগেটিভ ট্যাগ গঠন করব, দ্যাট মিনস হেল্পিং ভার্বের সাথে আমরা সংক্ষেপে নট যোগ করে দিব। আর যদি তোমার শুধু লিটল থাকে তো শুধু লিটল না, আবার শুধু ফিউ থাকলেও একই নিয়ম, এবং এ লিটল থাকলে যে নিয়ম এ ফিউ থাকলে ঠিক একই নিয়ম আমরা ব্যবহার করব। এটা একটা কনফিউজিং এরিয়া, এটা আমরা অবশ্যই ক্লিয়ার রাখবো। এটা ক্লিয়ার রাখলে অবশ্যই আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ট্যাগ কোশ্চেনে। ওকে, এরপরের যে বিষয়টা আসে এই তোমার ট্যাগ কোশ্চেনের আরেকটা কনফিউজিং এরিয়া হচ্ছে যে ভার্বের সংক্ষিপ্ত রূপটা, যেরকম দেখো এই হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ হিসেবে অ্যাপোস্ট্রফি কমা এস থাকবে, আবার ইজ এর সংক্ষিপ্ত রূপ হিসেবে অ্যাপোস্ট্রফি কমা এস থাকবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে তুমি খেয়াল করো হ্যাড এর সংক্ষিপ্ত রূপ হিসেবে অ্যাপোস্ট্রফি কমা এস থাকবে, আবার উড এর সংক্ষিপ্ত রূপ হিসেবে অ্যাপোস্ট্রফি কমা হ্যাড এর সংক্ষিপ্ত রূপ হিসেবে অ্যাপোস্ট্রফি কমা ডি থাকবে, এবং উড এর সংক্ষিপ্ত রূপ হিসেবে অ্যাপোস্ট্রফি কমা ডি থাকবে। এখন তাহলে আমরা বুঝবো কিভাবে, যেহেতু ট্যাগ কোশ্চেন গঠন করার সময় আমাকে হেল্পিং ভার্বের পুরো রূপটাকে ব্যবহার করতে হবে, তাহলে আমি বুঝবো কিভাবে যে আসলে এখানে হ্যাড বসবে নাকি উড বসবে, এই জিনিসটা আমরা কীভাবে বুঝবো। এটা বোঝার জন্য অবশ্যই মনে রাখবো, দেখো একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা লিখলাম মনে করো এটা, আর এখানে মনে করো এটা আছে। আচ্ছা, এই দুটো জিনিস আমরা ক্লিয়ার করলে এই দুটো এক্সাম্পলের মাধ্যমে আমাদের এই কনফিউজিং এরিয়াটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যে সংক্ষেপে এস থাকলে কখন হ্যাজ বুঝবো, আর সংক্ষেপে এস থাকলে কখন এটা ইজকে নির্দেশ করবে। এই জিনিসটা খেয়াল করো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা অ্যাকচুয়ালি যখন এই সংক্ষেপে এস থাকার পরে এখানে যে ওয়ার্ডটা থাকবে এটা ব্যক্তি নির্দেশ করবে, ব্যক্তি নির্দেশ করবে, অথবা এভাবে বলা যেতে পারে সাবজেক্টের একটা কমপ্লিমেন্ট থাকবে, কমপ্লিমেন্ট বিষয়টা কি, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টেরই আরেকটা পরিচয়। দেখো সাবজেক্টের আরেকটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছে সৎ মানুষ, এটা তার কাছে কমপ্লিমেন্ট। অতএব এ কারণে এখানে কি হবে, এখানে এটাকে আমরা তখন ইজ ভেবে নেব। কখন ইজ ভাববো, আবার ক্লিয়ার করি, যখন সংক্ষেপে এস থাকার পর এখানে ব্যক্তি থাকবে, ব্যক্তিবাচক ওয়ার্ড থাকবে, অর্থাৎ এখানে সাবজেক্টের একটা কমপ্লিমেন্ট থাকবে। কমপ্লিমেন্ট বিষয়টা কি, কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে সাবজেক্টেরই অন্য পরিচয়কে কমপ্লিমেন্ট বলে। যেরকম মনে করো যদি বলি যে আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এই আই অ্যাম এ স্টুডেন্ট, এখানকার এই স্টুডেন্ট হচ্ছে আমার অন্য আরেকটা পরিচয় যে আমি একজন ছাত্র, অতএব ওখানকার স্টুডেন্টটা কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে সে তার আর একটা পরিচয় হচ্ছে সে সৎ ব্যক্তি, এটা হচ্ছে তার পরিচয়, অতএব এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে যখন সংক্ষেপে এস থাকার পরে এখানে কমপ্লিমেন্ট থাকবে তখন এটাকে আমরা কি বুঝবো, এটাকে বুঝবো যে এটা দ্বারা ইজ নির্দেশ করা হচ্ছে। আর যখন সংক্ষেপে এস থাকার পরে এখানে বস্তুবাচক কিছু থাকবে, অর্থাৎ কমপ্লিমেন্ট থাকবে না, বস্তুবাচক কিছু থাকবে, তখন এটা কি বুঝে নিব, এই সংক্ষেপের এসটাকে হ্যাজ বুঝে নিব। দেখো হি হ্যাজ এ বিউটিফুল কার, এই যে বিউটিফুল কার এটা একটা অবশ্যই বস্তুবাচক বিষয়, তাহলে এখানে কি হবে, এখানে হ্যাজ বুঝবো। ওকে গুড, তাহলে এই সেন্টেন্সটার আমরা যখন ট্যাগ কোশ্চেন গঠন করবো এটা ইজ সংক্ষেপে এন কমা টি, তারপরে কি আছে দেখো হি, তাহলে ইজেন্ট হি, আর এখানে দেখো হ্যাজ আছে, তাহলে আমরা হ্যাজ বসাবো সংক্ষেপে এন কমা টি এবং হি বসিয়ে দেবো। আশা করি বুঝতে পারছো কোথায় ইজ নির্দেশ করে আর কোথায় হ্যাজ নির্দেশ করে।
ওকে, দ্বিতীয় বিষয় তাহলে যেটা থাকে সেটা হচ্ছে যে কখন হ্যাড নির্দেশ করবে আর কখন উড নির্দেশ করবে। আমরা যদি এই জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার করি, দেখো যে হ্যাড এবং উড কখন নির্দেশ করবে। এক্সাম্পল খেয়াল করো যে আই বিন কক্সেস বাজার লাস্ট ইয়ার, এই একটা সেন্টেন্স। ওকে, দ্বিতীয়টা দেখো ভিজিট কক্সেস বাজার, এটা। ওকে, তাহলে দ্বিতীয়টা যদি খেয়াল করি, আই উড লাইক টু ভিজিট কক্সেস বাজার, এখানে দেখো সংক্ষেপে হ্যাড থাকলে কখনো, সংক্ষেপে ডি থাকলে কখনো হ্যাড নির্দেশ করবে, সংক্ষেপে ডি থাকলে কখনো উড নির্দেশ করবে। অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হবে যে কখন এটা উড নির্দেশ করে এবং কখন এটা হ্যাড নির্দেশ করে। আমরা যদি এই জিনিসটা কীভাবে বুঝবো, এই জিনিসটা বুঝবো সংক্ষেপে ডি থাকার পরে যদি এখানে ভার্বের 3 নাম্বার থাকে, যদি ভার্বের 3 নাম্বার থাকে তাহলে এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট নির্দেশ করে। দ্যাট মিন্স এই সেন্টেন্সের এই যে সংক্ষেপে ডি, এটা আসলে হ্যাডকে নির্দেশ করে। আর এখানে সংক্ষেপে ডি থাকার পরে যদি এখানে ভার্বের 1 নাম্বার থাকে, দেখো ভার্বের 1 নাম্বার, তখন এই সংক্ষেপে ডিটা আসলে কাকে নির্দেশ করে, উড নির্দেশ করে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে এই সেন্টেন্সটার ট্যাগ কোশ্চেন হবে হ্যাডেন্ট আই, এবং এই সেন্টেন্সটার ট্যাগ কোশ্চেন হবে উডেন্ট আই। এটা আমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে যেন না ভুলে। এই বিষয়টা আমরা খেয়াল করব। ওকে, তাহলে দেখো এটা ছিল আরেকটা কনফিউজিং এরিয়া। এরপরে যদি আমরা সামনের দিকে আগাই একটু, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে প্রোনাউন হিসেবে আমাদের ট্যাগ কোশ্চেন গঠন করার সময় দেকে ব্যবহার করতে হয় একটু যদি ভালো করে খেয়াল করো। আমরা এই ওয়ার্ডগুলো যদি লিখি, অ্যানিবডি, অ্যানি ওয়ান, somebody, someone, nobody, no one, everybody, everyone, none, neither। আমরা এই ওয়ার্ডগুলোর কথা খুব ভালো করে একটু পড়ে যাব যে এই ওয়ার্ডগুলো যখনই সেন্টেন্সে থাকবে তখনই ট্যাগ কোশ্চেনে আমাদের প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হবে। কাকে ব্যবহার করতে হবে বলো তো? দে ব্যবহার করব। কখন? যখনই এই ওয়ার্ডগুলো থাকবে তখনই আমরা ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করব, তখনই ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করব প্রোনাউন হিসেবে। তো এই জিনিসটা, এটাকে আমরা কনফিউজিং এরিয়া কেন বললাম একটু বিষয়টা ক্লিয়ার করো। দেখো যে মনে করো একটা সেন্টেন্স লিখলাম যে এভরিবডি সাপোর্টস হিম, এটা একটা সেন্টেন্স। ওকে, তো এই সেন্টেন্সটার যখন ট্যাগ কোশ্চেন গঠন করি আমরা কিন্তু এভাবে পড়েছিলাম, তোমরা যদি খেয়াল করে থাকো যে এখানে কিছু সেন্টেন্স থাকবে, 2 প্রকারের সেন্টেন্স থাকবে যেখানে কোনো হেল্পিং ভার্ব থাকবে না। ট্যাগ কোশ্চেন গঠন করতে হলে আমাদেরকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট ব্যবহার করতে হবে সেন্টেন্সের। তো 2 ধরনের সেন্টেন্স হেল্পিং ভার্ব থাকবে না। তার প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ অ্যাফার্মেটিভ এবং দ্বিতীয়টা হচ্ছে পাস্ট ইনডিফিনিটিভ অ্যাফার্মেটিভ। এখন কথা, প্রেজেন্ট হেল্পিং ভার্ব না থাকলে কীভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স? এখানে কি, এখানে ভার্ব দেখে চিনবো। যখনই ভার্বের 1 নাম্বার থাকবে তখন ওই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট নির্দেশ করবে। বেশ চমৎকার কথা। প্রেজেন্ট ইনডিফিনিট নির্দেশ করলে আমরা ট্যাগ কোশ্চেন গঠন করার সময় হেল্পিং ভার্ব হিসেবে ডু অথবা কারে ব্যবহার করব, ডাজ ব্যবহার করব। তো খুব সংক্ষেপে মনে রাখা যায় যে যখনই এখানে ভার্বের সাথে এস থাকবে তখন কি হয়, তখন সাধারণত আমরা বুঝি যে ভার্বের সাথে এস থাকলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নির্দেশ করে, অতএব এটা ট্যাগ কোশ্চেন গঠন করার সময় আমরা ডাজ ব্যবহার করব এটা। কিন্তু এই জায়গায় কিন্তু কনফিউজিং এরিয়া এটা, এবং এখানে তোমার কনফিউশন কাজ করবে। কেন কনফিউশন কাজ করবে তুমি খেয়াল করো, এই কথাটা কিন্তু এইটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন? কারণ দেখো এখানে কি লিখে রেখেছি যে এভরিবডি এবং এভরিওয়ান যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকবে তখন ওই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন গঠন করার সময় আমাকে কী ব্যবহার করতে হবে? দে ব্যবহার করতে হবে। আরেকটা এক্সাম্পল খেয়াল করো, মনে করো এটা লিখলাম যে হি হেল্পস
নি, এটা সেন্টেন্স দেখলাম। তো এটা যদি খেয়াল করি আমরা তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে ভার্বের সাথে এস আছে, এটা ভার্বের 1 নাম্বার, অতএব এখানে কি বসে যাবে, ডাজ বসে যাবে, এবং এটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, নট বসাবো, তারপরে যে সাবজেক্ট আছে সেটা বসিয়ে দেবো এবং প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তাহলে এখানে কিন্তু ভার্বের সাথে এস থাকার পরেও এখানে কি হয়ে গেল, ডাজ হয়ে গেছে। বাট এটা যদি খেয়াল করো যে এখানে ভার্বের সাথে এস আছে, এখানে ভার্বের সাথে এস আছে, তারপরে আমি এখানে ডাজকে ব্যবহার করতে পারবো না। এই জায়গায় কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবা এবং তোমার এখানে কনফিউশন কাজ করবে। তাহলে এটা কী মাথায় রাখবা, আমার যদি এই পয়েন্টটা মনে থাকে যে আমরা এখানে শিখেছিলাম যে যখন এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, নেইদার, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, এগুলো যখন থাকবে তখন অবশ্যই সাবজেক্ট হিসেবে আমাকে কি ব্যবহার করতে হবে, দে ব্যবহার করতে হবে। তো দে, এই এখানকার যে ভার্বটা বসে এটা তো মূলত আসলে এই সাবজেক্টের উপর নির্ভর করে বসে। তো এটা দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে তার সাথে আমরা কখনোই ডাজ ব্যবহার করতে পারি না। তাহলে এখানে কি বসে যাবে, এখানে অবশ্যই ডু বসে যাবে এবং সংক্ষেপে নট দিব আর দেকে বসাই দিব। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এই বিষয়টা এখানে এটা একটা কনফিউজিং এরিয়া। এটা আমরা এভাবে মনে রাখবো যে যখন এখানে ভার্বের সাথে এস থাকবে তখন সাধারণত আমরা বুঝি ডাজ ব্যবহার করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট এভরিবডি আছে তাহলে কোনোভাবেই আমরা এখানে ডাজকে ব্যবহার করতে পারবো না। কেন, এই এভরিবডির পরিবর্তে এখানে ট্যাগ কোশ্চেন গঠন করার সময় আমাকে সাবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করতে হবে, অবশ্যই দেকে ব্যবহার করতে হবে। এই কারণে এখানে ডাজ না ব্যবহার করে ডু ব্যবহার করব। তবে এই ক্ষেত্রে কিন্তু নিয়মটা তা নয়। কেন, কারণ দেখো এখানে সাবজেক্টই আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে সবসময় কী বসে, ডাজই বসে। এই কারণে এখানে আমরা কী ব্যবহার করে ফেলবো, ডাজ ব্যবহার করে ফেলবো এবং ডাজেন্ট দেব, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা অবশ্যই খুব ভালো করে মনে রাখবো যে এস থাকার পরেও কখন সাবজেক্ট এখানে দে বসে, অর্থাৎ এস থাকার পরেও কখন এখানে ডাজ না বসিয়ে আমরা ডু ব্যবহার করি। দুঃখিত, এস থাকার পরেও কখন আমরা এখানে ডাজ না ব্যবহার করে ডু ব্যবহার করি। আমরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো। ওকে, চলো আমরা আরেকটা কনফিউজিং এরিয়া দেখব এখানকার ট্যাগ কোশ্চেনে। ওকে, তাহলে এখানে যে বিষয়টা খেয়াল করার, দেখো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো দেখে তুমি কোনোভাবে বুঝতে পারবে না যে এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ অর্থ নির্দেশ করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে এই বিষয় থেকে, মানে এই পয়েন্ট থেকে সবচেয়ে বেশি ট্যাগ কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। সেগুলো কি অবশ্যই তোমরা জানো ওয়ার্ডগুলা, সেটা কী ছিল বলো তো, হার্ডলি, সেলডম, রেয়ারলি, স্কার্সলি, ফিউ, এই দুটো ওয়ার্ড আমরা আগেই জেনে নিয়েছি, লিটল, নেভার। ওকে, তাহলে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে থাকবে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এই ওয়ার্ডগুলো মূলত নেগেটিভ অর্থ প্রকাশ করে। অতএব এই সেন্টেন্সগুলো থাকলে আমরা সেখানে অবশ্যই অ্যাফার্মেটিভ ট্যাগ গঠন করব। একটা এক্সাম্পল খেয়াল করো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, একটা সেন্টেন্স। দেখো এখানে সেলডম রয়েছে। আমরা কি শিখলাম যে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ট্যাগ। এই সেন্টেন্সটা দেখে সাধারণত আমরা বুঝতে পারবো না যে এখানে নো অথবা নট নাই, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দিচ্ছে কি দিচ্ছে না, এটা বোঝা কারোর জন্য কষ্ট হতে পারে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যখন এটা মনে রাখবো যে সেলডম ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ অর্থ দিচ্ছে, তাহলে অবশ্যই মনে থাকবে যে যেহেতু এটা নেগেটিভ এই কারণে এখানে আমাদেরকে অ্যাফার্মেটিভ ট্যাগ গঠন করতে হবে। আর এর আগে শিখে আসলাম বাইটস, এটা কি বসে যাবে তাহলে ডাজ, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট নির্দেশ করতেছে। দেখো এই বার্কিং ডগ, অর্থাৎ এখানে তাহলে কুকুর, একটা কুকুর, থার্ড পারসন সিঙ্গুলার এবং এটার স্ত্রী পুরুষের তফাৎ বোঝা যায় না, এই কারণে এখানে প্রোনাউন হিসেবে অবশ্যই কি বসে যাবে, ইট বসে যাবে। তাহলে এই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো। এখানে আর একটা পয়েন্ট যেটা বলি সেটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এসেই যাবে হয়তো ইনশাল্লাহ, সেটা হচ্ছে এটা অবশ্যই মনে থাকবে তোমাদের, লেটস অথবা লেট আস, এই দুইটা যখনই থাকবে তখন আমরা এখানে ট্যাগ কোশ্চেন গঠন করার সময় কী ব্যবহার করে ফেলবো, শ্যাল উই ব্যবহার করব। এই ছিল আমাদের ট্যাগ কোশ্চেনের কনফিউজিং এরিয়া। আমরা আশা করা যায় এই কনফিউজিং এরিয়াগুলো যদি ভালো করে পড়তে পারি তাহলে আমাদের ভুল এড়ানো সম্ভব। অর্থাৎ বেশিরভাগ সময় এমন হয় যে সহজ জিনিসের
কনফিউশনগুলো মানে আমরা ক্লিয়ার করে বাসা থেকে যাই না, এ কারণে দেখা যায় পরীক্ষার হলে গিয়ে আমরা ভুল করে চলে আসি এবং এসে তারপরে আফসোস করি, আমাদের অনুতপ্ত হতে হয় যে আহারে এই সহজ বিষয়টা কেন আমি আসলে পারলাম না, এটা আমার পারা উচিত ছিল, এরকম মনে হয়। ওকে, এই ছিল ট্যাগ কোশ্চেন নিয়ে কথা। এর পরের যে অংশটা আমরা পড়ব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। অ্যাকচুয়ালি রাইট ফর্ম অফ ভার্বের আমরা কিছু কনফিউজিং এরিয়া দেখব এবং আরেকটা যেটা বিষয় দেখব, রাইট ফর্ম অফ ভার্বে ইজি প্রিপারেশনটা কীভাবে বিল্ড আপ করা যায়, কীভাবে আমরা মেক করতে পারবো ইজি প্রিপারেশনটাকে রাইট ফর্ম অফ ভার্বের, এটা কীভাবে করা সম্ভব আসলে। দেখো, রাইট ফর্ম অফ ভার্বের তো নিয়মের পরিধি ব্যাপক, অতএব এটা পড়তে গেলে তোমরা পড়ে দেখে থাকবা যে আমরা প্রায় 1-1.5 মাস ধরে পড়ছিলাম রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো, অর্থাৎ প্রায় 7টা বা 10টা ক্লাস লাগছে। আমরা যেহেতু বিস্তারিত পড়তাম ব্যাখ্যা সহকারে সব কিছু সহকারে, এই কারণে আমাদের বেশি সময় লাগতো। আজকে তো পরীক্ষার আগের সময়, এখন তো আর অত বিস্তারিত পড়া সম্ভব না। আমরা শুধুমাত্র ওই সকল নিয়মগুলো একটু এখানে আমি বলার চেষ্টা করব যেগুলো কনফিউজিং এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলোকে খুব সহজে মনে রাখা যায়, অর্থাৎ যে নিয়মগুলো খুব সহজে মনে রাখলে খুব সহজে কমন পড়ে এইগুলা, অর্থাৎ যেগুলো কষ্টকর নয়। তবে আমি একটা নিয়ম দেখাবো যেটা নট কনফিউজিং অ্যান্ড নট ইজি, অ্যাকচুয়ালি ইউ ক্যান সে ইজি, বাট মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ ছাত্রছাত্রীরাই এটা ধরতে পারে না এবং ভুল করে বসে। কিন্তু বিশ্বাসযোগ্য কথা এটা যে শুধুমাত্র এই একটা নিয়ম থেকেই 1 বছরে এই রাইট ফর্ম অফ ভার্বে দেখা যাবে 4টা-5টা নিয়ম পর্যন্ত, 4টা-5টা গ্যাপ পর্যন্ত চলে আসতে পারে, অপশন পর্যন্ত চলে আসতে পারে। এই কারণে চলো ওটা দেখি। ওই নিয়মটা কি? নিয়মটা যে মনে পড়ার কথা তোমাদের, এর আগে পড়ে ফেলছো কিন্তু। নিয়মটা কী যেন ছিল, যে যখন একটা সেন্টেন্স সাধারণ বিবৃতিমূলক হবে, অর্থাৎ অ্যাসার্টিভ হবে এবং সেখানে সময় নির্দেশক কোনো ওয়ার্ড যদি না থাকে, তাহলে ওটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বুঝবো। কি বললাম? আবার বলি, সাধারণ বিবৃতিমূলক অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হবে এবং সময় নির্দেশক কোনো ওয়ার্ড থাকবে না। এখন তোমাদের অ্যাসার্টিভ বললেই কিন্তু ঝামেলা বেজে যায় যে স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স এটাই বুঝি না, তাহলে নিয়ম কীভাবে বুঝবো? একদম সংক্ষেপে বুঝবো। অ্যাসার্টিভ মানে একটা সেন্টেন্সের শুরুতে যখন সাবজেক্ট থাকবে সেটাকে অ্যাসার্টিভ বলে। এই কথা মাথায় রাখলে অবশ্যই চলবে। তাহলে অ্যাসার্টিভ হবে এবং সময় নির্দেশক কোনো ওয়ার্ড না থাকবে। এবং মজার বিষয়গুলো খেয়াল করো, যে দেখো সবচেয়ে সহজ সেন্টেন্সগুলো যদি দেখায়, দেখো যে রাজু স্পেস টু স্কুল, এটা ইজি সেন্টেন্সটা। দেখো এখানে সাবজেক্ট আছে অ্যাসার্টিভ, এখানে কোনো সময় নির্দেশক ওয়ার্ড নাই, অর্থাৎ ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লং অ্যাগো, লং সিন্স, এরকম কিছু নেই। অতএব এখানে কি বুঝবে? অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই আমাদেরকে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। কখন এস বা ইয়েস যোগ করতে হয় ওটা আমাদের অবশ্যই জানা। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট মিন করবে, কেন মিন করবে? অ্যাসার্টিভ, সময় নির্দেশক কোনো ওয়ার্ড নাই। এবং এই ধরনের সেন্টেন্সগুলো দেখবা যে খুব বেশি এসে থাকে। তবে এই সেন্টেন্সটা দুইভাবে আসতে পারে। এক, সেন্টেন্সটা অ্যাক্টিভ হিসেবে আসতে পারে, আর দ্বিতীয়ত আসতে পারে সেন্টেন্সটা প্যাসিভ হিসেবে। সমস্যা তখনই হবে যখন সেন্টেন্সটা প্যাসিভ আকারে আসবে। কেন সমস্যা হবে? কারণ তুমি ওটা ভালোভাবে বুঝতেই পারবে না যে এটা অ্যাক্টিভ কিনা প্যাসিভ। তবে আমরা যেহেতু এর আগে ক্লাস করেছি, অবশ্যই আমাদের এটা জানা থাকা উচিত যে একটা সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ বোঝা যায়। আমরা বারবার এটা শিখতাম এবং বিস্তারিত শিখতাম, অনেকগুলো সেন্টেন্স দেখতাম, অনেক এক্সাম্পল দেখতাম, আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেত। চলো সহজ কিছু সেন্টেন্স দিয়েই আমরা সহজ কিছু সেন্টেন্স দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। দেখো আমি যদি একটা সেন্টেন্স লিখি যে ইংলিশ একটা সেন্টেন্স, খেয়াল করো। আচ্ছা, তার সে আর একটা সহজ এক্সাম্পল যদি দিই, দেখো এটা
দেখো আমি 3টা সেন্টেন্স লিখেছি, এই 3টা সেন্টেন্স থেকে আমরা মোটামুটি একটা সেন্টেন্স কখন অ্যাক্টিভ এবং কখন প্যাসিভ বোঝায় তা বুঝতে পারবো। প্রথমত বলে রাখি এই 3টা সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট নির্দেশ করে। কেন নির্দেশ করে? প্রথমে সাবজেক্ট আছে দেখো, এবং কোনো সময় নির্দেশক ওয়ার্ড কিন্তু নাই। অতএব এগুলা আমরা প্রথম যে নিয়মটা বললাম তার মধ্যে পড়ে যে এটাকে অ্যাসার্টিভ এবং সময় নির্দেশক ওয়ার্ড নেই। অ্যাসার্টিভ এবং সময় নির্দেশক ওয়ার্ড না থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে অ্যান্সার কি হবে? ভার্বের 1 নাম্বার। আর দ্বিতীয় অ্যান্সার হতে পারে, আর একটা অ্যান্সার হতে পারে যে অ্যাম, ইজ অথবা আর বসবে, ভার্বের 3 নম্বর বসবে। এইটা মানে 2টা অ্যান্সার হতে পারে। তাহলে কখন কোনটা বসবে, কখন কোনটা বুঝবো, সেটার জন্যই আমাদের এই 3টা সেন্টেন্স লেখা। প্রথমত বলে রাখি যখনই সেন্টেন্স অ্যাক্টিভ হবে তখনই শুধুমাত্র ভার্বের 1 নাম্বার বসবে। ওকে গুড। আর প্যাসিভ হলে অ্যাম, ইজ, আর এর কোনো একটা হেল্পিং ভার্ব ব্যবহার করবো এবং ভার্বের 3 নম্বর ব্যবহার করব। বেশ ভালো। বাট এখন আমি বুঝবো কীভাবে যে কোনটা অ্যাক্টিভ এবং কোনটা প্যাসিভ। এটা বোঝার জন্য আমরা এই বিষয়টার দিকে একটু খেয়াল করবো। এই এক্সাম্পলগুলো দেখো, এক্সাম্পলগুলো যদি দিকে আমরা তাকাই তাহলে দেখো এখানে সাবজেক্ট রয়েছে কি? সাবজেক্ট রয়েছে রাইস, রাইস সাবজেক্ট। এখানে ভার্ব কোনটা? ইট। এখন বলো তো রাইস, ইট, ভাত, অর্থাৎ এখানে সাবজেক্টের জায়গায় রাইস রয়েছে। বলো তো এই রাইস খাওয়ার কাজটা কি কখনো করতে পারে? অবশ্যই। ভাত কি কোনো দিন আরেকটা ভাতকে খেয়েছে, বা ভাত কোনো দিন তোমাকে কামড় দিয়েছে, তোমাকে খেয়েছে, খাওয়ার চেষ্টা করেছে? অবশ্যই না। তাহলে এই ভাতের দ্বারা কিন্তু এই কাজটা করা কখনোই সম্ভব নয়। যেহেতু এই সাবজেক্টের দ্বারা এই কাজটা করা সম্ভব নয়, এ কারণে এটাকে কি বলা হয়? এই সেন্টেন্সটাকে প্যাসিভ বলা হয়। তার মানে একটা সেন্টেন্স প্যাসিভ কখন? যখন এমন কেউ সাবজেক্ট থাকবে যার দ্বারা ওই কাজটা করা হয় না বোঝাবে। অর্থাৎ যে কাজটা সংগঠিত হচ্ছে ওটা যদি সাবজেক্টের দ্বারা সংগঠিত না হয় তাহলে সেটা প্যাসিভ। আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে এটা অবশ্যই প্যাসিভ। কেন প্যাসিভ? কারণ এখানে এই ভাতের দ্বারা এই কাজটা সংগঠিত হয় না। তো প্যাসিভ হলে আমরা অ্যান্সার কি লিখব? অ্যাম, ইজ, আর এর কোনো একটা হেল্পিং ভার্ব ব্যবহার করবো, ভার্বের 3 নম্বর। ওটা তো অবশ্যই জানো, রাইস থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ইজ বসবে, ভার্বের 3 নম্বর বসে যাবে। এরপরে আসি, দেখো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইংরেজি কথা বলে সারা বিশ্বে। আচ্ছা বলো তো তোমার ইংরেজি ভাষা কি কখনো কথা বলে? বা আমাদের বাংলা ভাষাকে কি দেখছো তোমার সাথে বাংলা ভাষা কখনো কথা বলতেছে? অবশ্যই না। তো এখানে ইংলিশ না থেকে যদি দ্য ইংলিশ থাকতো, একটু ভালো করে খেয়াল করার বিষয়, দ্য ইংলিশ থাকলে তখন ইংরেজ জাতি বোঝাতো, তার মানে ইংল্যান্ডের মানুষকে বোঝাতো। তাহলে বলো তো ইংরেজ জাতিরা কি ইংরেজিতে কথা বলতে পারে না? অবশ্যই পারে। তখন কিন্তু সেন্টেন্সটা অ্যাক্টিভ। বাট এই সেন্টেন্সটা প্যাসিভ কেন? কারণ এখানে ইংলিশ বলতে ইংরেজি ভাষাকে বোঝানো হচ্ছে। তাহলে যখন এখানে এমন কেউ সাবজেক্ট থাকবে যার দ্বারা এই কাজটা সংগঠিত হবে না, তখন সেই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? আমরা প্যাসিভ বলবো। আর যখন প্যাসিভ হবে তখন কি ব্যবহার করবো? আমরা অ্যাম, ইজ, আর এর কোনো একটা হেল্পিং ভার্ব ব্যবহার করবো এবং ভার্বের 3 নম্বর ব্যবহার করবো। তাহলে এখানে কি বসে যাবে? ইজ বসে যাবে। আর ভার্বের 3 নম্বর কি বসে যাবে? স্পোকেন। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা তৃতীয় যে বিষয়টা, কাজী নজরুল ইসলাম কল। এই কল শব্দের বাংলা অর্থ হচ্ছে ডাকা। বেশ ভালো। কাজী নজরুল ইসলামের দ্বারা ডাকা সম্ভব। কি এখন রেবেল পয়েট মানে কি? রেবেল পয়েট মানে বিদ্রোহী কবি। তো কাজী নজরুল ইসলাম নিজেই কি নিজে বিদ্রোহী কবি বলছে? আসলে বিষয়টা তা না। তার মানে বিদ্রোহী ভাব দেখে আমরা তাকে নাম দিয়েছি বিদ্রোহী কবি। তাহলে এখানে যে বিষয়টা খেয়াল করার তা হচ্ছে যে এই যে কাজী নজরুল ইসলাম রেবেল পয়েট, বিদ্রোহী কবি বলতেছে, তো কাজী নজরুল ইসলাম কিন্তু নিজে বলতেছে না, কাজী নজরুল ইসলামকেই আমরা বলতেছি। অতএব এখানে যে সাবজেক্ট রয়েছে এই বলার কাজটা কিন্তু সে করতেছে না, এই ডাকার কাজটা সে করতেছে না। অতএব এখানে এই সেন্টেন্সটাও প্যাসিভ হয়ে যাবে। তাহলে ইজ কল্ড চলে আসবে। তাহলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কখন একটা সেন্টেন্স অ্যাক্টিভ নির্দেশ করে এবং কখন একটা সেন্টেন্স প্যাসিভ নির্দেশ করে, এবং অ্যাক্টিভ হলে আমরা অ্যান্সার কী লিখবো এবং প্যাসিভ হলে অ্যান্সার কী লিখবো। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, এই নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ সময় দেখবা যে এখান থেকে প্রশ্ন হবে। ওকে, আমরা আরও বেশ কিছু সহজ নিয়মের দিকে যাব। আমি একটু বলবো, তোমরা একটু শুনলেই মনে থাকবে এবং ওগুলা ক্লাস করার পরে একটু নোট করে পড়ে ফেলবে, তাই হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি যে প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ প্রিপোজিশন টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এটা রাইট ফর্ম অফ ভার্বের খুব সহজ একটা নিয়ম এবং খুব কমন পড়ে, খুব প্রশ্ন হয়। এক। দ্বিতীয় বিষয়, একটা সেন্টেন্সের শুরুতে যদি স্পেস থাকে এবং সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ না বোঝায় তাহলে ভার্বের সাথে কী করবো? আমরা আইএনজি যোগ করব।